বিসমিল্লাহির রহমানির রহিম। নীলফামারী গভর্নমেন্ট গার্লস হাই স্কুল অনলাইন ক্লাসে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত। আমি আলমগীর কবির আজকে উপস্থিত হয়েছি অনলাইন ক্লাসে নবম ও দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের অষ্টম অধ্যায়ে বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচন বিষয় নিয়ে। করোনাকালীন সময়ে আমরা যথাযথভাবে ক্লাসগুলো পরিচালনা করতে পারিনি বলেই আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং শিক্ষার্থীদের যে অভাবনীয় ক্ষতি তা পূরণের লক্ষ্যে আমাদের এই অনলাইন ক্লাসের আয়োজন। আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতেছি গণতন্ত্র ও নির্বাচন। এক্ষেত্রে আমাদের স্টুডেন্টদের ফার্স্ট কোশ্চেন যে গণতন্ত্র কি, আমাদের প্রথমেই জানা উচিত গণতন্ত্র কি। গণতন্ত্র কি? তাহলে এই গণ শব্দের অর্থ হলো জনগণ, আর তন্ত্র শব্দের অর্থ হচ্ছে শাসন। তাহলে আমরা জানি যে গণতন্ত্র, গণ শব্দের অর্থ আমরা কি দেখলাম? জনগণ। তন্ত্র বলতে হচ্ছে শাসন ব্যবস্থা বা শাসন। তাহলে গণতন্ত্র শব্দ থেকে আমরা বুঝতে পারি যে জনগণের শাসন ব্যবস্থা। তো এখানে খুব সহজভাবেই আমরা যদি বলি যে জনগণের দ্বারা পরিচালিত, জনগণের মতামতের উপর নির্ভরশীল জনগণের শাসন ব্যবস্থা কিংবা জনগণের সরকার ব্যবস্থাকে বলা হয় গণতন্ত্র। এটি একটি সিম্পল ডেফিনেশন। তো এখানে অনেক আমাদের মনীষীদের, সমাজবিজ্ঞানীদের সংজ্ঞা দেওয়া আছে, আমি ওই দিকে আলোকপাত করবো না, ওটি আমাদের পাঠ্যপুস্তকের মধ্যে দেওয়া আছে। আর বেসিক কনসেপ্টটি হচ্ছে গণতন্ত্র বলতে একজন শিক্ষার্থী বা আমার নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা যা বুঝবে তা হচ্ছে একটি জনগণের শাসন ব্যবস্থা, জনগণের দ্বারা পরিচালিত জনগণের সরকার ব্যবস্থাকেই বলা হচ্ছে গণতন্ত্র, বা ইংরেজিতে এটাকে আমরা কি বলি? ডেমোক্রেসি। প্রিয় শিক্ষার্থীরা, এরপরের কথাটি হচ্ছে নির্বাচন। এরপরের কথাটি হলো আমার নির্বাচন। তাহলে আমরা গণতন্ত্র বুঝলাম, এরপর দেখি নির্বাচন। নির্বাচনটি হলো জনগণের মতামত প্রতিফলনের একটি প্রতিচ্ছবি, যেখানে জনগণ সরাসরি তার মতামতের প্রতিফলন ঘটাতে পারে এই প্রক্রিয়া বা পদ্ধতির মাধ্যমে। তাহলে আমরা কি বুঝতে পারি? নির্বাচন হলো এমন এক ধরনের প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে একজন জনগণ তার পছন্দ অনুযায়ী তার পছন্দের মনোনীত ব্যক্তিকে নির্বাচিত করতে পারে। এই নির্বাচিত করার প্রক্রিয়াকেই বলা হয় নির্বাচন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অনেকে প্রত্যক্ষভাবে নির্বাচন দেখেছো, যে তোমাদের বাবা মারা ভোট দিতে যায়। হ্যাঁ, আমরা শুনি, আমরা অনেকে ভোট দিতে যাই। তাহলে এটি কি হচ্ছে? সরাসরি জনগণ যাচ্ছে সেখানে কি করার জন্য? ভোট দেওয়ার জন্য। কারা? কোন ধরনের জনগণ? প্রাপ্ত বয়স্ক, যাদের ভোটাধিকার হয়েছে, এ ধরনের জনগণ তার মতামতের প্রতিফলন ঘটাতে পারে নির্বাচনের মাধ্যমে। তাহলে আমরা বুঝতে পারলাম প্রিয় শিক্ষার্থীরা যে গণতন্ত্র কি এবং নির্বাচন কি। তাহলে আমাদের কন্টেন্টটা কি? বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচন। তাহলে আমরা গণতন্ত্রের সংজ্ঞা থেকে আমরা বুঝতে পারি গণতন্ত্রের বৈশিষ্ট্য, এবং নির্বাচনের সংজ্ঞা থেকে আমরা বুঝতে পারি নির্বাচনের বৈশিষ্ট্য। তাহলে আমি যদি প্রশ্ন করি তাহলে এই নির্বাচন কত প্রকার? তাহলে নির্বাচন হবে দুই প্রকার, একটাকে বলে প্রত্যক্ষ আর একটাকে বলা হয় পরোক্ষ। একটাকে বলা হচ্ছে প্রত্যক্ষ নির্বাচন আর একটাকে বলা হচ্ছে পরোক্ষ নির্বাচন। এটা তোমরা সবাই জানো। প্রত্যক্ষ বলতে কি? ডিরেক্ট, সরাসরি জনগণ যেখানে গিয়ে ভোট প্রদান করে তার মনোনীত প্রার্থীকে বাছাই করতে পারে, এটাকে বলে প্রত্যক্ষ। আর এটার এক্সাম্পল তাহলে কি হতে পারে? যা আমরা দেখি আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, আমাদের সিটি কর্পোরেশনের মেয়র, কাউন্সিলর, এরা কি করে? জনগণ এদেরকে ভোট দিয়ে নির্বাচন করে। সো এটাকে বলা হয় প্রত্যক্ষ নির্বাচন। অ্যান্ড পরোক্ষ কি? পরোক্ষ বলতে জনগণ সরাসরি সে জায়গায় অংশগ্রহণ করে না, জনগণের মনোনীত প্রার্থীরা সেক্ষেত্রে কি করে? অংশগ্রহণ করে। এ ধরনের নির্বাচন ব্যবস্থার এক্সাম্পল আমাদের কি হতে পারে? যেমন আমরা যদি বলি নীলফামারীর অ্যাসপেক্টে, আমাদের জেলা পরিষদের চেয়ারম্যান, মহোদয়কে কিন্তু জনগণ সরাসরি ভোট দিয়ে নির্বাচিত করেনি। কারা নির্বাচন করেছে? জনগণ চেয়ারম্যান মেম্বারদেরকে যে ভোটটি দিয়েছে বিভিন্ন ইউনিয়ন পরিষদে,
তারা কি করছে, তারা আবার মনোনীত করেছেন তাকে আমাদের জেলা পরিষদের চেয়ারম্যানকে। সো পরোক্ষ নির্বাচনের একটি এক্সাম্পল হচ্ছে জেলা পরিষদের চেয়ারম্যান। অ্যান্ড আদার্স এক্সাম্পল রাষ্ট্রপতি। রাষ্ট্রপতিকে আমরা সরাসরি ভোট দিয়ে নির্বাচিত করি না। কারা করে? আমরা যে সব সংসদ সদস্য, মাননীয় সংসদ সদস্য মহোদয়কে নির্বাচন করি, ওনারা ওনাদের মতামতের ভিত্তিতে আবার রাষ্ট্রপতি নির্বাচন করে থাকে। তাহলে আমরা কি নির্বাচন দুই প্রকার, প্রত্যক্ষ এবং পরোক্ষ। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই নির্বাচনের সঙ্গে যে গণতন্ত্রের সম্পর্ক কি? এখন যদি আমি প্রশ্ন করি বা আমি বলি যে গণতন্ত্রকে নির্বাচন প্রক্রিয়াটি কিভাবে সুসংহত করতে পারে, ব্যাখ্যা করো। গ নাম্বার কোশ্চেন, ক নাম্বারে নির্বাচন কি বা গণতন্ত্র কি, খ নাম্বারে হতে পারে গণতন্ত্রের প্রয়োজনীয়তা কি, হ্যাঁ, বা নির্বাচনের প্রকারভেদ কি, আর গ নাম্বার কোশ্চেন অর্থাৎ আমার ইমপ্লিমেন্ট বেস কোশ্চেন বা প্রয়োগমূলক কোশ্চেন সেটি যদি আমি বলি যে নির্বাচন গণতন্ত্রকে সুসংহত করে, ব্যাখ্যা করো। নির্বাচন কি করে? গণতন্ত্রকে সুসংহত করে। তাহলে এই নির্বাচন এবং গণতন্ত্রের মধ্যে আমাদের একটি অবশ্যই সুসম্পর্ক রয়েছে। তাহলে সেটি আমরা কিভাবে বুঝবো? এটি বোঝার জন্য আমাদের প্রথমেই প্রয়োজন যে নির্বাচনটা, যে আমাদের যে ডেমোক্রেসি আছে, আমাদের যে গণতন্ত্র আছে, এই নির্বাচনটা কি হবে? স্বচ্ছ, জবাবদিহিমূলক, জনগণের সক্রিয় অংশগ্রহণ এবং জনগণের মতামতের বাস্তব প্রতিফলন। যদি নির্বাচন প্রক্রিয়াটির মাধ্যমে সংগঠিত হয়ে থাকে আর এই নির্বাচনের মাধ্যমে যে প্রতিনিধিরা নির্বাচিত হবেন তারা অবশ্যই কি হবে? অধিকাংশই স্বচ্ছ, নিরপেক্ষ এবং জনগণ বান্ধব অর্থাৎ জনবান্ধব প্রতিনিধি বলে আখ্যায়িত হবে। এবং ওনারা যা করবেন, ওনাদের দ্বারা যে পরিচালিত শাসন ব্যবস্থাটি হবে, সেই শাসন ব্যবস্থাটি হবে সুসংহত, সুদৃঢ় এবং মজবুত। কারণ আমরা কিভাবে বুঝলাম? তাহলে আমাদের কি, আমাদের মেইন কথাটি আসলো নির্বাচনের সঙ্গে গণতন্ত্রের সম্পর্ক। নির্বাচনটি যত সূক্ষ্মভাবে আমরা পরিচালিত করতে পারবো, গ্রহণ করতে পারবো, নিতে পারবো, জনগণের মতামতের প্রতিফলন ঘটবে, এই ধরনের প্রতিনিধি যারা আসবে তারা কি করবে? গণতন্ত্রটাকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করবে, কারণ তারা জনগণের দ্বারা নির্বাচিত হয়েছে। তাহলে আমরা কি বলতে পারি? নির্বাচনই হলো, সঠিক নির্বাচনই হলো গণতন্ত্রের মূল ভিত্তি। সঠিক নির্বাচনের মাধ্যমে আমাদের গণতন্ত্র সুসংহত হয়, প্রতিষ্ঠিত হয়, সুদৃঢ় হয়। তাহলে আমাদের এই যে দুটি সম্পর্ক, গণতন্ত্র নির্বাচন, আমরা হয়তো কিছুটা হলেও প্রিয় শিক্ষার্থীরা আমার বুঝতে পারছো তোমরা যে নির্বাচন প্রক্রিয়াটি যথাযথ না হলে গণতন্ত্রকে আমরা শক্তিশালী করতে পারবো না। এরপরে যদি আমরা বলি যে এই যে নির্বাচন পরিচালনা করে কি, এই নির্বাচনটি কার উপরে নির্ভর করে? নির্বাচন পরিচালনাকারী হচ্ছেন যিনি, ওনাকে বলা হয় কি, আমরা জানি সবাই, প্রধান নির্বাচন কমিশনার। তাহলে প্রধান নির্বাচন কমিশনার আগে আমার জানার দরকার কি? নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন কি? তাহলে এটি কেন আসলো? যেহেতু আমরা বললাম নির্বাচনের মাধ্যমে আমাদের গণতন্ত্র সক্রিয় হবে, সুদৃঢ় হবে, সো তাহলে আমাদের এই কমিশনটি সম্পর্কেও একটি বাস্তব ধারণা থাকতে হবে। তাহলে নির্বাচন কমিশন কি? এখন যদি আমি বলি প্রিয় শিক্ষার্থীরা, তাহলে নির্বাচন কমিশন হলো এমন একটি স্বতন্ত্র সংস্থা যেখানে সরকারের কোনো হস্তক্ষেপ থাকে না। সেখানে ওনাদের মতো করে নির্বাচনের তিনটি অংশ থাকে প্রিয় শিক্ষার্থীরা। একটাকে বলে পূর্ববর্তী নির্বাচন, পূর্ববর্তী অংশ, নির্বাচন চলাকালীন অংশ, আর একটি অংশ থাকে নির্বাচন পরবর্তী অংশ। তোমরা হয়তো জানো যে তিনটি ধাপে নির্বাচনটাকে ভাগ করা থাকে, যে পূর্ববর্তী, চলাকালীন এবং পরবর্তী। এই তিনটি ধাপকে সুশৃঙ্খলভাবে, সুনিয়ন্ত্রিতভাবে, সুগঠিতভাবে, স্বচ্ছভাবে পরিচালনা করে যে কমিশন, তাকেই বলা হয় নির্বাচন কমিশন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিঃসন্দেহে আমার এই ক্লাস থেকে তোমরা বুঝতে পারতেছো নির্বাচন কমিশন কি। আর এই নির্বাচন কমিশনের প্রধানকে আমরা বলি প্রধান নির্বাচন কমিশনার। উনি সারা বাংলাদেশে, যদি আমাদের বাংলাদেশ শব্দটি ব্যবহার হয়েছে,
উনি কি করে সারা বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাটি পরিচালনার দায়িত্বে নিয়োজিত থাকেন। তাহলে আমরা ক্লিয়ার যে নির্বাচন কমিশন বলতে আমরা কি বুঝি। আমি আবার কথাটি আবার ডেফিনিশনটি হাইলাইট করতেছি। নির্বাচন পূর্ববর্তী, নির্বাচন চলাকালীন এবং নির্বাচন পরবর্তী এই তিনটি অংশকে সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ, স্বচ্ছ, জবাবদিহি, অনেক বিশেষণ ব্যবহার করলাম করে যদি আমরা যে কমিশনটি বা যে সংগঠনটি পরিচালিত করে এটি হলো নির্বাচন কমিশন। ক্লিয়ার? তাহলে আমরা দেখলাম গণতন্ত্র কি, নির্বাচন কি, নির্বাচনের প্রকারভেদ কি, নির্বাচন কমিশন কি, নির্বাচন কমিশনের প্রধানকে আমরা কি বলি? নির্বাচন কমিশন। তাহলে এত কথা আসতেছে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই কথাগুলোর সঙ্গে আরেকটি কথা আমাদের আসে না, আমাদের প্রশ্নে আসে না যে তাহলে কারা এই নির্বাচন করে? আমরা তো জনগণ, আমরা ভোট দিতে যাচ্ছি বা আমাদের মতো, তাহলে এই নির্বাচনে অংশগ্রহণ করে কারা? আমাদের একটি প্রশ্ন আসে, সেটি হচ্ছে রাজনৈতিক দল। শিক্ষার্থীরা তাহলে কারা আসে? এখানে রাজনৈতিক দল একটি শব্দ আসে। তাহলে নির্বাচন ও গণতন্ত্রের সঙ্গে সম্পর্কযুক্ত একটি কথা আসে রাজনৈতিক দল। তাহলে রাজনৈতিক দল কি? এখন যদি বলা হয় রাজনৈতিক দল বলতে আমরা কি বুঝি? আমরা জানি অনেকে বিভিন্ন রাজনৈতিক দলের নাম জানি। বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তো এগুলো কি আমাদের রাজনৈতিক দলের নাম। কিন্তু কোশ্চেনটি হচ্ছে যে রাজনৈতিক দল কাকে বলে? তাহলে আমরা দেখবো যে আমাদের পাঠ্যপুস্তকে অনেক জায়গায় লেখা আছে যে রাজনৈতিক দল বলতে আমরা বুঝি নির্দিষ্ট বা কতিপয় ব্যক্তি তাদের নির্দিষ্ট কিছু লক্ষ্য উদ্দেশ্য, যেটাকে আমরা বলি ইস্তেহার, লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে জনগণের মতামত আদায়ের জন্য বা জনগণের মতামতটাকে তাদের দিকে নেয়ার জন্য চেষ্টা অব্যাহত রাখে। যেমন আমরা শুনি যে অনেক বলে যে আমরা নির্বাচিত হলে এই কাজগুলো করব, আমরা জনগণের উন্নয়ন করব, রাস্তাঘাট নির্মাণ করব। এটা কারা বলে? বিভিন্ন রাজনৈতিক দল বলে। এগুলো কারা? রাজনৈতিক দলের এটা হচ্ছে কি ইস্তেহার। তাহলে সংজ্ঞাটি হচ্ছে যে কতিপয় ব্যক্তি সংঘবদ্ধ বা একত্রিত হয়ে নির্দিষ্ট কিছু লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে যার মাধ্যমে তারা কি করে জনগণের মতামত বা আস্থা অর্জনের চেষ্টা করে থাকে এবং তার মাধ্যমে তারা জনগণের মাধ্যমে তারা কি নির্বাচিত হওয়ার জন্য কাজ করে। এই ধরনের ব্যক্তিবর্গকে একত্রিতভাবে বলা হয় রাজনৈতিক দল। তাহলে আমাদের বাংলাদেশে এরকম রাজনৈতিক দল রয়েছে। তো এরপরে হয়তো আমরা প্রিয় শিক্ষার্থীরা আমরা দেখবো যে রাজনৈতিক দলের কার্যাবলীগুলো কি। রাজনৈতিক দলের অনেক কার্যক্রম থাকে, আমরা এই বিষয়টি আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব যে রাজনৈতিক দলগুলো কি কাজ করে। আমি জাস্ট তোমাদের যেটি বলবো সেটি হচ্ছে গণতন্ত্র নির্বাচন। এই অধ্যায়টি এসএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় এবং এখান থেকে বরাবরই আমাদের একটি প্রশ্ন এসএসসি পরীক্ষা হয়ে থাকে। তো আমাদের মূল কনসেপ্টগুলো বোঝার চেষ্টা করতে হবে। তো সেই দৃষ্টিকোণ থেকে আজকের ক্লাসে আমি তোমাদের সঙ্গে যে বিষয়গুলো আলোচনা করলাম এগুলো আশা করি তোমরা বুঝতে পারছো এবং পরবর্তী ক্লাসে আমি এই অধ্যায়ের বাকি অংশগুলো যে রাজনৈতিক দল গণতন্ত্রকে কিভাবে সুসংগঠিত করে, রাজনৈতিক দল নির্বাচন ব্যবস্থাকে কিভাবে পরিচালিত করতে সহায়তা করে, এই বিষয়গুলো নিয়ে আমি পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো আজকের ক্লাসে আমি আশা করি তোমরা অনেকটাই উপকৃত হয়েছো বা বুঝতে পেরেছো বলে আমি মনে করি। আগামী ক্লাসে আবার তোমাদের সঙ্গে আমার দেখা হবে। সকলের জন্য শুভকামনা রইল এবং সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের ক্লাসটি সমাপ্ত করছি।